এবং শরীর লম্বোদর গজেন্দ্র বন্ধন, অথচ সুন্দর বন্ধন হতে নিঃসৃত এবং মদগন্ধে প্রলুব্ধ ভ্রমর সমূহের দ্বারা যাহার গণ্ডস্থল ব্যাকুলিত, যিনি দণ্ডাঘাতে শত্রুর দেহ বিতাড়িত করে তার দণ্ড দ্বারা নিজের দেহ সুন্দরী শোভা ধারণ করেছেন, সেই পার্বতীর পুত্র সিদ্ধিদাতা গণপতি বন্দনা করি। যে কোনো কাজে সমৃদ্ধ তথা সিদ্ধি দান করেন গণেশ। এছাড়াও শুভ বুদ্ধি এবং মানুষকে বুদ্ধি দান করেন। গণেশ চতুর্থী পুজো উপলক্ষে ভগবানের আরাধনার সঙ্গে সঙ্গে উদযাপন করা হয় সুখ ও সমৃদ্ধকে। বাড়িতে গণেশ পূজা করলে সেখানে সুখ শান্তি যেমন বজায় থাকে, তেমনই প্রবেশ করতে পারে নানান বিপদ থেকে মুক্ত। চতুর্থীতে পুজো করার আগে জেনে নিতে হবে আমাদের কিভাবে আমাদের সমৃদ্ধ এবং শান্তি আসবে। এবং ভগবানের ভক্তগণ সকলকে আমার এবং আমার পরিবারের তরফ থেকে গণেশ চতুর্থীর অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং ভালোবাসা থাকলো। বৈষ্ণব ভক্তগণ, সমস্ত বৈষ্ণব ভক্ত এবং গণেশের ভক্ত যারা এবং আমার পরিবারের যারা সদস্য হয়ে গিয়েছেন, সকলকে গণেশ চতুর্থীর অনেক অভিনন্দন। আপনার জীবনে কষ্ট চিন্তা দূর করতে, আপনার জীবনে সুখ ও আনন্দ ভগবানের গণেশ সব সময় পাশে আছেন। শুভ গণেশ চতুর্থী। গণেশ চতুর্থী ভাদ্রপদ মাসে শুক্লপক্ষের তিথিতে, চতুর্থী তিথিতে আমরা কিন্তু গণেশ চৌথ বা গণেশ চতুর্থী হিসাবে পালন করি। সারা ভারতবর্ষে কিন্তু এই গণেশ চতুর্থী খুব ব্যাপকভাবে এই গণেশ চতুর্থী পালন করা হয় এবং গণেশ চতুর্থী আমরা কিন্তু সর্বোচ্চ তাকে স্থান দিয়েছি। শ্রী গণেশ প্রথম জ্ঞানের দেবতা। গণেশের বাহন হলো ইঁদুর এবং স্ত্রীরা হলেন ঋষি ও সিদ্ধি। তার প্রিয় খাবার হলো মোদক। গণেশ চতুর্থী গণোৎসব, যেটা হিন্দু দেবতা গণেশের বাৎসরিক পূজা উৎসব। শিব ও পার্বতীর পুত্র গজানন্দ। গণেশ হিন্দুদের বুদ্ধি, সমৃদ্ধ, সৌভাগ্য সর্বোচ্চ দেবতা। হিন্দুরা বিশ্বাস করেন এই দিন গণেশ তার ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করতে অবতীর্ণ হন আমাদের মর্তলোকে। গণেশ পুজো আমরা কিন্তু যে কোনো পুজো করার আগে অতি অবশ্যই গণেশের চরণে আমরা ফুল দিই। ফুল না দিলে আমরা কিন্তু গণেশ ঠাকুরের পুজো না করে অন্য পুজো করতে পারি না। সেই জন্য প্রত্যেকটা পুজো করার আগে আমরা কিন্তু গণেশের পুজো করি। সিদ্ধিদাতা গণেশের জন্মোৎসব গণেশ চতুর্থী নামে পরিচিত। ভাদ্র আশ্বিন মাসের চতুর্থী তিথি শুক্লপক্ষে সাধারণত গণেশ চতুর্থী পালিত হয়। এই উৎসব সব দেবদেবীর পুজো শুরু হয় গণেশের মন্ত্র উচ্চারণ করে। সনাতন ধর্মে ভগবান গণেশের গুরুত্ব অনেক। শিব ও পার্বতীর পুত্র গণেশকে হিন্দুদের সমৃদ্ধ ও সৌভাগ্যের দেবতা বলে আমরা মনে করি। সিদ্ধিদাতা গণেশের জন্মোৎসব গণেশ চতুর্থী নামে পরিচিত। ভাদ্র আশ্বিন মাসের চতুর্থী তিথি শুক্লপক্ষে সাধারণত পালিত হয় এই উৎসব। স্কন্দপুরাণের মতে ভাদ্র মাসে শুক্লপক্ষের চতুর্দশী তিথি সিদ্ধিদাতা গণেশের জন্মতিথি। বিশ্বাস করা হয় এই দিনে শ্রী গজানন্দ আশীর্বাদ দানের উদ্দেশ্যে মর্তে আগমন করেন এবং ভক্তি ভরে উপাসনা করলে সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদও পাওয়া যায়। তো আমাদের কবে পড়েছে এই গণেশ চতুর্থী সেটা আমরা জানব। বিশুদ্ধ সিদ্ধান্ত অনুযায়ী আমাদের গণেশ চতুর্থী পড়েছে বাংলায় ভাদ্র মাসে 1431 সাল এবং 21 ভাদ্র শুক্রবার, ইংরাজি 6 সেপ্টেম্বর শুক্রবার। আর সময় হচ্ছে দুপুরবেলা 3:03 থেকে চতুর্দশী তিথি শুরু হবে। আর আমাদের চতুর্দশী তিথি শেষ হবে বাংলা 1431 সাল 22 ভাদ্র শনিবারে, ইংরাজি 7 সেপ্টেম্বর শনিবার। সময় বিকেল 5:38। 2024 সালে শুক্রবারে 6 সেপ্টেম্বর বিকেলবেলা 3:03 থেকে শুরু হবে। 17 সেপ্টেম্বর বিকেলবেলা 5:38 শেষ হবে আমাদের চতুর্দশী তিথি এবং বিসর্জনের সময় মঙ্গলবার সেপ্টেম্বর 17 তারিখে চালু হচ্ছে গণেশ পূজার মুহূর্ত। একটি চূড়ান্ত সময় সকালবেলা 11:03 থেকে শুরু হবে পুজো এবং বিকেলবেলা 1:34 PM পর্যন্ত এই পূজা চলবে। আবার 2 ঘন্টা এবং 31 মিনিটে ব্যাপ্ত হবে। ছত্রপতি শিবাজী মহারাজ তার প্রজাদের জাতীয়তাবাদ ঐক্যর প্রচারের জন্য উদযাপন করেছিলেন
ব্রিটিশ এবং উপনিষদের যুগে উৎসবটি সাময়িকভাবে জনপ্রিয়তা লাভ করে, তখন স্বাধীনতা সংগ্রামী লোকমান্য তিলক মানুষের একত্রিত করতে, তাদের স্বাধীনতার জন্য লড়াই করতে অনুপ্রাণিত করার মাধ্যমে হিসাবে ব্যবহার করেছিল। ভগবান গণেশের জন্মদিন হিসাবে পালিত প্রিয় হাতি মাথাযুক্ত দেবতা গণেশ চতুর্থী বা বিনায়ক চতুর্থী এবং গণেশ উৎসব নামেও পরিচিত। সৌভাগ্য, সমৃদ্ধ ও বুদ্ধির দেব হলেন শ্রী গণেশ। শ্রী গণেশ সিদ্ধিদাতা অর্থাৎ সকল কাজে সফলতা প্রদান করেন। এই কারণে সমস্ত কাজে, এমনকি সমস্ত পুজোয় শুরুতে সিদ্ধিদাতার পুজো করা হয়। সিদ্ধিদাতার আশীর্বাদে সমস্ত কাজে সফলতা আসে। দেবদীদের মহাদেব এবং দেবী গৌরীর পুত্র শ্রী ব্রহ্ম বৈবর্ত পুরাণে এই কাহিনী অনুসারে গণেশের জন্ম হয়েছিল অন্যভাবে শিব ও পার্বতীর পুত্র লাভের আশায় বর্ষব্যাপী পুণ্যকে ব্রত ও বিষ্ণু পুজো করেছিলেন। এই ব্রতে তুষ্ট হয়ে বিষ্ণু বলেছিলেন তিনি প্রতিকল্পে পার্বতীর পুত্ররূপে অবতীর্ণ হবেন। এরপর পার্বতীর গর্ভে এক পুত্রের জন্ম হয়। সূর্যের পিতা কাশ্যপ শিবকে অভিশাপ দেন যে শিবের মাথা খসে যাবে, এই জন্য গণেশের মুন্ডহীন ইন্দ্রে ওই রাবতের মাথা এনে তার মস্তকে জুড়ে দেওয়া হয়। পদ্মপুরাণে এবং পদ্মপুরাণ মতে হর পার্বতী ওই রাবতের বেশে বনে বিহার করছিলেন। তাদের সেই মিলনের ফলে গজমুন্ডু গণেশের জন্ম হয়। গণেশ ও সরস্বতী একযোগে বুদ্ধি অর্থাৎ প্রজ্ঞাকে নিয়ন্ত্রণ করেন। অপরদিকে গণেশ ও লক্ষ্মী উভয়ের ঋষি ও সিদ্ধি অর্থাৎ জাগতিক আধ্যাত্মিক সাফল্যের দেবতা। কোনো বাধা ছাড়াই সমস্ত বিবাহ সম্পন্ন হয়েছিল, কিন্তু ভগবান গণেশ যখন এটি জানতে পারলেন তখন তিনি ঋষি ও সিদ্ধির উপর ক্রুদ্ধ হয়ে তাদের অভিশাপ দিতে লাগলেন। তখন ভগবান ব্রহ্মা গণপতির সামনে ঋষি সিদ্ধির কাছে বিয়ের প্রস্তাব দেন। ভগবান গণেশ তা গ্রহণ করলেন। এইভাবে গণপতি বিয়ে হয়েছিল। আমরা সকলেই ভগবান গণেশ ও কার্তিকের ভগবান শিবের সন্তান হিসেবে জানি। যাই হোক, ভগবান শিবের অন্যান্য সন্তানও রয়েছে, তাদের প্রায়শ মনে রাখা দরকার। আসলে অনেক মানুষ তাদের সম্পর্কে সচেতন নয়। পৌরাণিক কাহিনী অনুসারে ভগবান শিবের 4টি সন্তান ছিল। স্কন্দপুরাণের মতে ভাদ্র মাসে শুক্লপক্ষে চতুর্দশী তিথি সিদ্ধিদাতা গণেশকে জন্মতিথি হিসেবে আমরা ধরি। ওই দিন গজানন্দ আশীর্বাদ দানের উদ্দেশ্যে মর্তে আগমন করেন এবং বিশ্বাস করা যায় ভক্তি ভরে উপাসনা করলে সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদও পাওয়া যায়। তো আমাদের 7ই সেপ্টেম্বর শনিবার সে গণেশ পুজো। গণেশ চতুর্থীকে আমরা বিনায়ক চতুর্থীও বলে থাকি। মহারাষ্ট্রে এটা 10 দিন ব্যাপী এই পুজোর উৎসব চলে। নমস্কার, ভগবান ধাম থেকে আমি আবারও একটা নতুন ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে চলে এলাম। আজকে নিয়ে এসেছি গণেশ চতুর্থী। আমাদের গণেশ চতুর্থী কবে পড়েছি সেটা বলে দিলাম, কিছু মাহাত্ম্য এবং কিছু কাহানি নিয়ে গণেশ চতুর্থী সম্বন্ধে অল্প বিস্তর মন্ত্র পুজো বিস্তারিতভাবে আলোচনা করব। তো আমার সঙ্গে লাস্ট অবধি চলুন, তাহলে গণেশ কে এবং কার পুত্র রূপে এসেছিলেন, কার অবতীর্ণ রূপে এসেছিলেন, অনেক কিছু জানতে পারবেন। তো আমার সঙ্গে একটু লাস্ট অবধি চলুন। আপনারা সকলে কেমন আছেন? ভালো আছেন তো? আমরাও ভগবানের চলুন এবার আমার সঙ্গে লাস্ট ভগবানের কৃপায় ভালো আছি আমরা। ভক্তির মূলে রয়েছে শুদ্ধতা, একাগ্রতা, সংযম ও শৃঙ্খলা। তাই আমাদের জীবনের সাফল্য, পারদর্শিতা ও কৃতকর্মের প্রয়োজন। শুদ্ধ মনে মঙ্গল কামনা কর্মে একাগ্রতা, ধৈর্য এবং শৃঙ্খলা। যারা গণেশ দেবের শিক্ষা নিজ কর্মে প্রয়োগ করেন তারাই সাফল্য লাভ করেন। এই জন্য গণেশ দেবকে সিদ্ধিদাতা বলা হয়। লাল, হলুদ, সোনার মতন প্রাণবন্ত শুভ রং দিয়ে গণেশ মূর্তি বেছে নিন, যা সমৃদ্ধ ও জীবন শক্তির প্রতীক। আমাদের গণেশ দেবতার প্রিয় রং হচ্ছে লাল রং। এবার আমরা জানবো গণেশের কোন দিকে রাখবো, কি রঙের মূর্তি এবং গণেশের ধরনটা কি জন্য গুরুত্বপূর্ণ এবং গৃহস্থের বাড়িতে কিভাবে স্থাপন করব। মানে আমরা জানবো গণেশের সুর কোন দিকে হলে ভালো, কোন দিকে ভালো না, এবং গণেশকে কোন দিকে মুখ করে রাখা যায়, কী রঙের গণেশ আমাদের বাড়ির পক্ষে খুব ভালো, সৌভাগ্য বৃদ্ধি করে, এবং কি ধরনের গণেশ আমাদের বাড়ির সৌভাগ্য বৃদ্ধি করে সেই সব বিস্তর, এবং কি রঙের গণেশ এইসব বিস্তর সম্বন্ধে অল্প বিস্তর আমরা এখানে জানব। আমরা আরও জানবো গণেশ আমাদের মাটির তৈরি, পাথরের তৈরি, ফটিকের তৈরি, রূপোর তৈরি, সমস্ত কিছুতে কি কি আমরা গুণ লাভ হই, যে বাড়িতে সমৃদ্ধশালী হই। আমরা কিসে কি উপকার পাই, কোন কোন গণেশে, এবং নিম কাঠের তৈরি সমস্ত গণেশে আমরা কি কি উপকার পাই, বাড়িতে রাখলে আমাদের কতটা আমরা লাভবান হই, কোন গণেশ আমাদের কোন দিকে মুখ করে রাখবো, এবং কি টাইপের গণেশ আমরা রাখবো বাড়িতে। তো সেই সম্বন্ধে অল্প বিস্তর চলুন, সেই সম্বন্ধে অল্প বিস্তর এখানে জানবো।
গণেশ মূর্তির রং সাদা রঙের গণেশ মূর্তি বাড়িতে শান্তি সমৃদ্ধি নিয়ে আসে। সিঁদুর গণেশ আনে, বিদুর গণেশ আনে বিলাসিতা, আর সোনার গণেশ সৌভাগ্য বৃদ্ধি করে সংসারের। বামমুখী সুর গণেশের সুর বা দিক ঘোরানোটা থাকাটা শুভ ইঙ্গিত। দেবতা নমনীয় থাকেন, তাকে খুশি রাখা সহজ। দক্ষিণমুখী গণেশ বলা হয়। ডান দিকে ঘোরানো সুরের গণেশ কঠোর ও রাগান্বিত মেজাজের হয়। গণেশ মূর্তির ধরনটা গুরুত্বপূর্ণ, তাকে গৃহস্থের বাড়িতে স্থাপন করা বেশ বাসন এবং বান্ধব মূর্তি উৎসবে মাত্রা বৃদ্ধি করে। গণেশ মূর্তির ধরনটা তাকে মাত্রা বৃদ্ধি করে। রূপোর গণেশ সেই সংসারে খ্যাতি বাড়ায়। কাঠের গণেশ সুস্বাস্থ্য দীর্ঘায়ু আনে। স্ফটিকের গণেশ বাস্তুর দোষ কাটায়। নিম গাছের কাঠের গণেশ মূর্তির সৌভাগ্য বাড়ায়। এমনকি গোবরে তৈরি গণেশ মূর্তি স্থাপন করলেও বাড়ির নেতিবাচকতা দূর হয়। বাড়ির প্রধান প্রবেশদ্বারে গণেশের মূর্তি স্থাপন করা খুবই ভালো, সৌভাগ্য বৃদ্ধি পায়। তবে গণেশ মূর্তির মুখ যেন প্রধান প্রবেশদ্বারের পিছন ঘুরে থাকে, সেটা খেয়াল রাখতে হবে। গণেশ বাড়িতে স্থাপন করার সময় আমাদের এই জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে। শৌচাগার বা কোনো ভাড়ার ঘর বা নোংরা আবর্জনার জায়গায় আমরা গণেশকে রাখবো না। বাড়ির সব থেকে সুন্দর জায়গা এবং ভিটে সুন্দর বহুল জায়গায় স্থাপিত করলে খুবই ভালো হয়, নেতিবাচকতা দূর হয়। গণেশের উপবিষ্ট ও হেলানো দিয়ে বসা মূর্তি সবচেয়ে জনপ্রিয়। এটি সংসারে বিলাসিতা প্রতীক। আরেকটি ধরন আছে গণেশ মূর্তি সোজা হয়ে বসা। এই ধরনের গণেশ মূর্তি শান্ত ভাব ও সমৃদ্ধি আনে। বাড়ির দক্ষিণ দিকে গণেশের মুখ ঘোরানো মূর্তি একদম রাখা চলবে না, নেতিবাচক পরিবেশ বাড়তে পারে। এতে আদর্শভাবে গণেশের মুখ ঘোরানো সঠিক দিক হলো উত্তর দিক। শিবের পুত্র বলা হয় গণেশকে, আর শিব থাকেন উত্তরে, তাই গণেশকে উত্তরমুখী হওয়াটা বাঞ্ছনীয়। বাড়িতে একাধিক গণেশ মূর্তি না রাখাই ভালো, একই গণেশ মূর্তি স্থাপন করা বেশি ঠিক। কাছাকাছি একাধিক মূর্তি ঋষি এবং সিদ্ধিকে বিব্রত করে। সিদ্ধিদাতা গণেশকে সবসময় মাটি থেকে উঁচুতে অর্থাৎ কোনো প্ল্যাটফর্মের উপর রাখা উচিত, উঁচু জায়গায়। গণপতি সরাসরি মাটির সংস্পর্শে এলে বাধা দূর করার ক্ষমতা কমে যায়। গণেশ ঠাকুরের প্রিয় রং লাল, তাই বাড়িতে স্থাপিত গণেশের মূর্তির চারপাশটা লাল রং থাকলে ভালো হয় এবং লাল রঙের একটা সুন্দর ড্রেস পরানো যেতে পারে। দিনের একটা লাল কাপড়ের উপর গণেশকে বসালেও ভালো হয়, বাস্তব ফল পাওয়া যেতে পারে। মানসিক শক্তির অভাব থেকে মানুষের জীবনে পরাজয় ও হতাশা নেমে আসে, যার ফলে কর্মক্ষেত্রে সাফল্য পাওয়া যায় না। অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদ মানুষের জীবনে শান্তি এনেছে, শক্তির সঞ্চার করেছে, অনেক দুঃসাধ্য কর্ম সহজে করা গিয়েছে। গণেশ পূজা করতে গেলে তার পুজোর নিয়মগুলো সম্পর্কে আমাদের একান্তই জানা প্রয়োজন আছে। তার মন্ত্র হলো গং গণেশায় নমঃ, গায়ত্রী হলো ওং একাদ তাই বিদ্রোহী বক্রতুন্দায় ধীমতি তন্ন দহি প্রচোদয়া। পুরাণে আছে আয়ু অভীষ্ট অভিলাষ এবং ধনরত্ন লাভের করতে গেলে নম অভীষ্ট অভিলাষ এবং ধনরত্ন লাভ করতে গেলে নতমস্তকে গণেশের প্রতি প্রণাম করে পুজো করলে সিদ্ধি লাভ করা যায়। যিনি প্রতিদিন স্ত্রী সন্ধ্যায় গণেশের দ্বাদস্থ নাম বা স্তব পাঠ করেন, তার সমস্ত বাধা বিপত্তি দূর করা হয়, সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। যে বিদ্যার্থীর বিসর্জনের বাধা আছে, সেও যদি গণেশ স্তব লিখে 8 জন ব্রাহ্মণকে দান করেন, সেও গণেশের কৃপা লাভ করে থাকে। বিদ্যাদেবী তার প্রতি সহায় হন। প্রচলিত নীতি ছাড়াও আরো বহু কারণে প্রকারে গণেশ পুজো সম্পূর্ণ করা যেতে পারে, সেগুলো আমরা কি জেনে নিই। যে মন্ত্রটি হলো ওং হস্তি মুখায় লম্বদরায় উচ্চিত মহানন্দে আং ক্লিং হিং ক্লিং হিং হুং খে খে উচ্ছিষ্টায় সাহা। কৃষ্ণপক্ষের অষ্টমী থেকে শুক্লপক্ষের অষ্টমী পর্যন্ত প্রতিদিন 1008 বার মন্ত্র জপ করতে হবে। 108 বার হোম সহ 108 বার তর্পণ করতে হয়। এইভাবে পুজো করলে কীর্তি সমৃদ্ধ এবং সম্পত্তি ও পুত্রলাভ সম্ভব। ক্রেতা ইক্ষু কিংবা নিমকাঠের তৈরি গণেশ মূর্তি করে চতুর্থী রাত্রে লাল ফুল দিয়ে রক্তচন্দন দ্বারা পুজো করতে হয়। এরপর 1000 বার উচ্ছিষ্ট গণপতির মন্ত্র জপ করার পর মূর্তিকে বিসর্জন দেওয়া হয়। শ্রী গণেশ তবেই স্বপ্নের আসেন এবং ভক্তের সমস্ত কার্যসিদ্ধি করে। নিম কাঠ থেকে শ্রী গণেশের মূর্তি নির্মাণ করতে হয়। পুজোর সময় হলে প্রাণ প্রতিষ্ঠা করে মূর্তির সামনে মন্ত্র জপ করতে হয়। এইভাবে পুজো করলে ভক্তের আমোস ও ফল লাভ হয়। মূর্তির সামনে পুজো করে ভক্তের তাহলে মনোবাঞ্ছা পূর্ণ হয়। উক্ত মন্ত্র উচ্চারণ করতে করতে যজ্ঞ কাঠ সহযোগে সহদ্রির দ্বারা হোম করতে হয়। এই প্রতিক্রিয়া অনুসারে যে সমস্ত ভক্তেরা তাদের শত্রু বিনাশ করে।
ভগবান শিব নিজের পুত্র গণেশকে আশীর্বাদ দিয়ে বলেছেন, যখন পুজো করবে প্রথমে আপনার স্মরণ করতে হবে। এই জন্য গণেশকে প্রথম পুজো করা হয় এবং গণেশ মহারাষ্ট্রে আমাদের 108টা নাম গণেশের আছে। এই নাম জপ করলে সমস্ত মঙ্গল মূর্তি হয়, জীবনের সমস্ত কষ্টকে দূর করে, সমস্ত মনের আশা পূর্ণ হয়। 108টা নাম করলে গণেশের আশীর্বাদ দিয়ে পালন করতে হয়। শিব বলেছিলেন সবার প্রথমে তোমার পুজো হবে, তারপরে সমস্ত ভগবান দেব দেবতার পুজো হবে। সেই জন্য সবার প্রথমে আমরা গণেশকে পুজো করি, তারপরে আমরা অন্য পুজোয় যাই। গণেশ হলেন হিন্দু ধর্মে সর্বাধিক পরিচিত এবং সর্বাধিক পূজিত দেবতাদের অন্যতম। তিনি গণপতি, বিঘ্নেশ্বর, বিনায়ক, গজপতি, একাদন্ত ইত্যাদি নামে পরিচিত। তন্ত্রমতে লক্ষ্মী সরস্বতী গণেশের স্ত্রী। এছাড়া তীব্র, জালিনী, নন্দা, শুভ গদা, কামরূপিণী, অগ্রা, তেজবতী, সত্যা, বিঘ্ননাশিনী নামে আরও 9 জন শক্তির কথাও জানা যায় মহাভারতে। এবং মহাভারতের মতে কৌরব ও পাণ্ডবদের মৃত্যু হলেও ব্যাস ধ্যানে বসেন। লক্ষ্মী সরস্বতী এই জন্য বলা হয়েছে, ভগবানের আদেশে ভগবান বিষ্ণু কিন্তু পার্বতীর গর্ভে আসেন গণেশ রূপে। ব্রত ও বিষ্ণু পুজো করেছিলেন। এই ব্রতে তুষ্ট হয়ে বিষ্ণু বলেছিলেন তিনি প্রতিকল্পে পার্বতীর পুত্ররূপে অবতীর্ণ হবেন। এরপর পার্বতীর গর্ভে এক পুত্রের জন্ম হয়, সেটাই আমাদের সিদ্ধিদাতা গণপতি। পৌরাণিক কাহিনী, পৌরাণিক গল্পে ভগবান গণেশকে তুলসী দেবতা। পৌরাণিক কাহিনীতে আমাদের গণেশকে তুলসী দেওয়া হয় না কেন? গণেশ পুজোয় আমরা তুলসী ব্যবহার কেন করি না? এটি জনপ্রিয় গল্পে তুলসী এবং ভগবান গণেশের প্রথম দেখা হয়েছিল এবং তিনি ধ্যান করছিলেন ভগবান বিষ্ণুর অবতার। ভগবান কৃষ্ণের আশীর্বাদ পাওয়ার চেষ্টা করছিলেন। ধার্মিকতার দেবতা ধর্মরাজের কন্যা এবং ধর্মরাজের কন্যা হওয়া সত্ত্বেও তুলসী ভগবান বিষ্ণুর ভক্ত ছিলেন। যখন তুলসী প্রভু গণেশকে ধ্যান করতে দেখেন তখন তিনি তার সৌন্দর্য দেখতে পান এবং তার জন্য পড়ে যান। সে তাকে বিয়ে করতে বলল। সেই সময় ভগবান গণেশ ব্রহ্মচর্য অনুশীলন করছিলেন। দেবতা ও দেবীদের কাছ থেকে আশীর্বাদ পাওয়ার জন্য ধ্যান করার সময় যে কোনো ব্যক্তির জন্য জিজ্ঞাসা করা হয়েছিল। যখন ভগবান গণেশ তুলসীকে বাস্তু এবং সম্পর্কে বললেন তাকে বিয়ে করতে মৃদুভাবে অস্বীকার করেন, তখন তিনি ক্রুদ্ধ হন। তার ক্রোধে তুলসী ভগবান গণেশকে অভিশাপ দিয়েছিলেন যে তিনি অনিচ্ছাত্তা কাউকে বিয়ে করবেন। বাপ্পাকে রাগান্বিত করেছিলেন এবং সে তাকে অভিশাপ দিয়েছিলেন এটা একটি রাক্ষসকে বিয়ে করতে হবে। তবে তিনি আরও যোগ দিয়েছিলেন এক ঋষির আশীর্বাদ পেয়ে তিনি একটি উদ্ভিদে পরিণত হবেন এবং তুলসী ভয় পেয়ে তার কাছে ক্ষমা চাইলেন। তিনি ঠান্ডা হয়ে গেলেন। তখন একটি বড় আশীর্বাদ করেছিলেন যে তিনি সমস্ত উদ্ভিদের মধ্যে সেরা উদ্ভিদ বিবেচিত হবে। তুলসী পাতা ছাড়াও গণেশকে আরও কিছু জিনিস দেওয়া যায় না। সেগুলো হচ্ছে সাদা চন্দন না দেওয়াই ভালো এবং তিলক চন্দন এবং হলুদ, যেটা আমাদের কেশর চন্দন ব্যবহার করা যেতে পারে। ভগবান গণেশের পছন্দের খাবার হচ্ছে লাড্ডু। শুকনো এবং ভাঙা কেতকী ফুল খুবই পছন্দ করেন। তার পুজোয় আমরা সবসময় কেতকী ফুল দিয়ে তাকে অর্পণ করব। গণেশের সব থেকে প্রিয় খাবার হচ্ছে মোদক আর লাড্ডু। তার মধ্যে আমাদের মোদক রয়েছে, কলা, বম্বা ঘাস, লাল সিঁদুর, গাঁদা। এগুলো যদি ভগবানের জন্য কাপড় কিনবেন তার মধ্যে পুজো করে এবং লাল, হলুদ, সবুজ রঙের অর্পণ করা উচিত। খাবারের বিষয়ে আমাদের তালিকায় রয়েছেন পুরনপোলি, মোদক, কলা, পেদা এবং পায়েস, লাড্ডু। এগুলো কিন্তু ভগবানের খুব প্রিয়। তো ভগবানের পুজোর সময় আপনারা সকালে উঠে স্নান করবেন এবং ভগবানকে চতুর্দশী থাকা সময়ে আপনারা ব্রাহ্মণ দিয়ে হোক নিজেরা হোক সুন্দর করে পুজো করবেন। গীতা বই পাঠ করবেন। আমি সব পুজোই বলি গীতা বই পাঠ করার জন্য। এবং কর্পূরদানি, পঞ্চপ্রদীপ, মাটির ঘিয়ের প্রদীপ, তেলের প্রদীপ ভগবানের সামনে দিয়ে আরতি করবেন। এবং গণেশ দাতা, আমাদের সিদ্ধিদাতা কিন্তু ভগবানেরই একটি অবতার, বিষ্ণুরই একটি অবতারের রূপ। সেই জন্য আমরা গণেশকে ভগবানের সঙ্গে আমরা তুলনা করে থাকি। গণেশকে আমরা ভগবানের পাশে রেখেই পুজো করি, ভগবানেরই আরেকটা রূপ। সেই জন্য আমরা ভগবানের পুজোয় অতি অবশ্যই গীতা বই পাঠ করব। তুলসী পাতা গণেশের একদম অপ্রিয়। আমরা ওখানে দুব্য দিতে পারি। দুব্য গণেশের খুব প্রিয়। লাল জবা ফুলের সঙ্গে দুব্য দিয়ে গণেশকে আমরা নিবেদন করব। আর গণেশের কিছু মন্ত্র আমি এখানে বলে দিলাম, সেই মন্ত্রগুলো আপনারা চেষ্টা করবেন। আর আপনারা চেষ্টা করবেন পড়বেন গণেশ পুজোয়। আর 108টি নাম গণেশের অতি অবশ্যই করবেন। তো ভগবানকে এইভাবে আপনারা সেবা করবেন। আর গণেশ পুজোয় আমাদের কিন্তু বোম্বেতে খুব সুন্দর করে পুজো হয়, কিন্তু আমরা যেখানে থাকবো সেখান থেকেই গণেশ চতুর্থী সুন্দর করে পালন করব।
এবং আমরা যেহেতু গণেশকে ভগবান হিসেবে মানছি, সেই জন্য ভগবানের পুজোয় সুন্দর করে ভগবানের মতন করেই আমরা পুজো করব। আরতি করব, গীতা বই পাঠ করব এবং গণেশ ঠাকুরের প্রিয় প্রিয় খাবারগুলো রন্ধন করে আমরা ভগবানের সামনে দেব। ভগবানের এই চতুর্থী চলাকালীন তো পুজো করবই, আর ভগবানের যে কদিন ভগবান আমাদের সঙ্গে থাকবেন সে কদিন ভগবানকে অন্নভোগে বিভিন্ন রকমের রন্ধন করে ভগবানের সামনে দেওয়া যেতে পারে। ভগবান গণেশের জন্মদিন হিসাবে পালিত প্রিয় হাতি মাথাযুক্ত দেবতা গণেশ চতুর্থী, বিনায়ক চতুর্থী, গণেশ উৎসব নামে আমরা এটাকে বলে থাকি। আধ্যাত্মিকতার সঙ্গে তাৎপর্য বহন করে। হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে দেবী পার্বতী তার নিজের শরীর ব্যবহার করে তাকে সৃষ্টি করেছিলেন, যিনি তার মধ্যে প্রাণ ও শ্বাস দিয়েছিলেন। বিঘ্নহত্যা বা বাধা এবং অপসারণকারী হিসেবে নিযুক্ত ভগবান গণেশকে জ্ঞান, বুদ্ধি ও শিক্ষা দেবতা হিসেবে পুজো করা হয়। ভক্তরা তাদের প্রচেষ্টা, শিক্ষা, নতুন শুরুতেই সাফল্যের জন্য আশীর্বাদ চান এবং প্রত্যেকটা ব্যবসায়ীর ঘরে এই গণেশ পুজো হয়ে থাকতো আগেকার দিনে, কিন্তু এখন প্রত্যেকটা বাড়িতে এবং সকল জায়গায়, কল কারখানা এবং সমস্ত অফিসে, আদালতে, সব জায়গায় এখন গণেশ চতুর্থী বা বিনায়ক চতুর্থীর দিনে আমাদের সিদ্ধিদাতা স্বয়ং ভগবানকে পুজো করা হয় গণেশ রূপ দান করে। গণেশ চতুর্থী একটি উৎসব যা সম্প্রদায়কে একত্রিত করে, অত্যন্ত উৎসাহের সঙ্গে উদযাপিত হয়। সমস্ত স্তরের লোকেরা ভারত জুড়ে এই উৎসবে অংশগ্রহণ করেন। এর গভীর এবং ধর্মীয় সারমর্মের বাইরে গণেশ চতুর্থী অপরিসীম সংস্কৃতি এবং সামাজিক তাৎপর্য রয়েছে। এটি একটি ঐক্যবদ্ধ শক্তি এবং শিল্পের অভিব্যক্তির জন্য এটি একটা হিসাবে কাজ করে। উৎসবটি সীমানা অতিক্রম করে প্রভু গণেশের ঐতিহাসিক উপস্থিতি উদযাপনের জন্য জাতি, ধর্ম নির্বিশেষে সকল মানুষের স্তরে একত্রিত হয়ে 2024 সালে আমাদের সম্পূর্ণ ও শুভ গণেশ চতুর্থী হিসাবে নির্দিষ্ট করতে ভক্তদের নির্দিষ্ট এবং নির্দেশিত আচার ও রীতি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। এই গণেশ চতুর্থী সকালে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন এবং পবিত্রতা বজায় রেখে গণেশের পুজো করতে হবে। এই গণেশ বিনায়ক চতুর্থীর দিন মূর্তিটিকে সুন্দর করে একটি উঁচু প্ল্যাটফর্মের ওপর রাখতে হবে। লাল বা হলুদ রঙের কাপড়ে সজ্জিত করে রাজকীয়তার প্রতীক তাকে আনতে হবে। গঙ্গা জল, পবিত্র জল দিয়ে প্রদীপ এবং হলুদ কুমকুম তিলক করে সুন্দর করে মোদক, মিষ্টি, লাড্ডু দিয়ে তার প্রিয় খাবার সুন্দর করে দেবতার উদ্দেশ্যে প্রার্থনা করতে হবে এবং অলঙ্কার দিয়ে তাকে সাজিয়ে প্রতিমার চারিপাশে সাজানো একটি দৃষ্টত আবেদনকারী এবং স্বাগত জানানোর তাকে পরিবেশ তৈরি করে দিতে হবে। ভগবান এই আসনে আপনি আসন গ্রহণ করুন। ওং গণপতায়ে নমঃ মন্ত্রে জপ দিয়ে পুজো শুরু করুন। তারপর পবিত্র গ্রন্থের আবৃত্তি এবং ভক্তিমূলক ভজন, কীর্তন, গান, গণপতির সুন্দর 108টি নাম দিয়ে পুজো শুরু করুন। যারা ভগবান গণেশকে বাড়িতে আনতে অক্ষম তাদের জন্য মন্দির রয়েছে। সুন্দর মন্দিরে গিয়ে সেখানে গিয়ে গণেশের পুজো করুন এবং সেখানে গিয়ে ভগবানের আরতি দেখুন, ভগবানের পাঠ শুনুন, ভগবদ গীতা শুনুন এবং আরতি দেখে আসবেন। সুন্দর করে 108টা নামও শুনে আসবেন। আমি ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা নতুন ভিডিওর মাধ্যমে চলে আসব। নমস্কার। সকলে সুন্দর করে গণেশ চতুর্থী বাড়িতে পালন করুন, সবাইকে নিয়ে পালন করুন।